সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্র্যাক ইউর জব। আজকে আমরা এই ভিডিওতে দেখব আমাদের যে আরআরসি গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার পেপারের সলিউশন চলছিল, আজকে তার ক্লাস নম্বর 24। এর আগে টোটাল 23টা শিফটের কোশ্চেন তোমাদেরকে সলভ করানো হয়ে গেছে। তার প্লেলিস্টের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিও। আজকে দেখব আমরা 29শে আগস্ট 2022-এর থার্ড শিফটের কোশ্চেনগুলো। এখানে টোটাল 27টা কোশ্চেন আছে। এই 27টা কোশ্চেন তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাও। তোমাদের এই 27টা কোশ্চেন যে টপিক থেকে এসেছে সেটা খুব ভালোভাবে রিভিশন হয়ে যাবে। দেখো, এই টোটাল ক্লাসের পিডিএফ এই ক্র্যাক ইউর জব এই টেলিগ্রাম চ্যানেলে আপলোড হয়ে যায়, তোমরা সেখানে জয়েন হয়ে যাও এবং ফ্রিতে পিডিএফ ডাউনলোড করে নিও। আর একটা ছোট্ট রিকোয়েস্ট তোমাদের কাছে, যারা চ্যানেলে নতুন আছো বা অনেকেই পুরনো আছো, যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তাহলে দেখি আজকে ফার্স্ট কোশ্চেন কী আছে। বলেছে একটা ত্রিভুজের একটি কোণ যদি অপর দুটি কোণের যোগফলের সমান হয় তবে ত্রিভুজটি কোন ধরনের হয়। দেখো, একটা ত্রিভুজ, এই ত্রিভুজের কি বলেছে যে একটা কোণের যোগফল, মনে করো এই কোণের যোগফল বলেছে এই কোণ এবং এই কোণের যোগফলের সমান, তাহলে ত্রিভুজটা কোন ধরনের। দেখো, এখানে একমাত্র এক ধরনেরই ত্রিভুজ হয়, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সেটার কি, দেখো সমকোণী ত্রিভুজ, যে কোনো ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি আমার কত হয়ে যায়, 90 ডিগ্রি হয়ে যায়। তিনটে কোণের সমষ্টি আমার 180 ডিগ্রি হয়ে যায়। তাহলে এখানে দেখো এর একটা কোণ তো 90 ডিগ্রি, তাহলে আর বাকি দুটো কোণের মান আমার অবশ্যই 90 ডিগ্রিই হতে হবে, নাহলে তো একটা ত্রিভুজ তৈরি হবে না। তাহলে আলফা মনে করো, এটা মনে করো বিটা, তাহলে এই দুটো কোণের মান আমার সবসময় যোগ করলে 90 ডিগ্রিই হবে। তাহলে বোঝা গেল, এখানে সেটাই বলেছে যে একটি ত্রিভুজের একটি কোণ যদি অপর দুটি কোণের যোগফলের সমান। দেখো, এই একটি কোণ সর্বদা সব সময় 100% এই দুটো কোণের যোগফলেরই সমান হবে, কারণ একটা কোণ 91 ডিগ্রি, তাহলে আর পড়ে থাকলো কত ডিগ্রি, আমার 90 ডিগ্রি। সেই কোণ দুটো কারা ভরণ পোষণ করবে, এই আলফা এবং বিটা। তাহলে বলেছে ত্রিভুজটা কোন ধরনের, ত্রিভুজটা কী হয়ে যাবে আমার, রাইট অ্যাঙ্গেল ত্রিভুজ। ওকে, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। নেক্সট বলেছে যে কি দুটি সংখ্যার অনুপাত 3:2, এদের এলসিএম এবং এইচসিএফ যথাক্রমে 24 এবং 4। বড় সংখ্যাটি কত। আমার বড় সংখ্যার অনুপাত কত দিয়েছে, 3 দিয়েছে, তাহলে আমার যেটা অ্যান্সার হবে সেটাও কী হবে, 3-এর মাল্টিপল হবে। তাহলে বড় সংখ্যার অনুপাত যদি এখানে 3 দেওয়া থাকে, তাহলে আমাদের উত্তর কী হয়ে যাবে, 3-এর মাল্টিপল। এটা হয় না, এটা হয় না, এটা হয় না, একমাত্র 12 হয়ে যাবে রাইট অ্যান্সার। এটা গেল শর্টকাট নিয়ম সব থেকে। আর লং কাটে যদি আমরা করতে চাই, দুটি সংখ্যার অনুপাত 3:2, তাদের এলসিএম এবং এইচসিএফ বলেছে কত, 4। দেখো, এইচসিএফ 4 বলেছে, এইচসিএফ 4 হয়ে গেলে দেখো অনুপাতের সাথে গুণ করে দেবে, তাহলে 3-এর 4 একটা হয়ে যাবে 12, আর একটা হয়ে যাবে 8। এই গেল আমার দুটি সংখ্যা। এটা গেল একটা নিয়ম, টোটাল দুটো নিয়ম দেখালাম। এবার তোমাদেরকে একদম বেসিক নিয়ম দেখাচ্ছি। অনুপাত কী কী আছে, 3:2, তাহলে আমি বলতে পারি একটা হচ্ছে 3x আর একটা কী হয়ে যাবে আমার 2x। ঠিক আছে, একটা 3x একটা 2x, তাহলে এদের গসাগু কত, এই লসাগু কত, 3×2 = 6x, 6x-এর মান কত দেওয়া আছে এখানে 24, যেটা লসাগু। তাহলে x-এর মান কত হয়ে গেল 4। তাহলে আমি কী কী ধরেছিলাম, 3x আর 4x, তাহলে বড়োটা কত 3x, 3 × x-এর মান কত 4, অর্থাৎ 12। বড়োটা কত হয়ে যাবে 12, অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেল, টোটাল 3টে নিয়ম তোমাদেরকে দেখালাম, তো যার যেটা ভালো লাগবে সে সেটা করবে। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে যদি একটা ঘনের আয়তন 729 ঘন সেন্টিমিটার হয় তবে এর বাহুর দৈর্ঘ্য কত। বলেছে একটা ঘনকের আয়তন যদি 729 ঘন সেন্টিমিটার হয় তবে বাহুর দৈর্ঘ্য কত। দেখো, ঘনকের আয়তনের সূত্র কি, ঘনকের আয়তনের সূত্র এ কিউব বা বাহু কিউব। তাহলে সেই বাহু কিউব সমান সমান কী বলা আছে, বাহু কিউব সমান সমান বলা আছে 729, 729। তাহলে বাহুর মান কী হয়ে যাবে, বাহু সমান সমান কী হয়ে যাবে, দেখো 729 কার কিউব, 7-এর কিউব 343, 8-এর কিউব 512, 9-এর কিউব কত হয়ে যায়, 9-এর কিউব হয়ে যায় তোমাদের 729। তাহলে আমি কি বলতে পারি, বাহু সমান সমান কী হয়ে যাবে, আমাদের 9 হয়ে যাবে। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো, স্কোয়ার কমপক্ষে তোমরা 1 থেকে কম করে 40 পর্যন্ত মুখস্থ করবে, আর কিউব 1 থেকে কমপক্ষে 25 পর্যন্ত একদম তোমাদের মুখস্থ রাখা দরকার, তবেই তোমাদের অঙ্ক করতে অনেক বেশি সুবিধা হবে। বোঝা গেছে। নেক্সট সরল করতে বলেছে একটা, যে 7.44 প্লাস 3.77, তার থেকে 2.55 বিয়োগ করতে হবে। আচ্ছা, এটা কমা নয়, ঠিক আছে, এটা পয়েন্ট। তাহলে 7.44, দেখো শেষ নেই কিন্তু, 4444 চলতেই থাকবে। যেগুলো দেওয়া আছে লাস্টে সেগুলো কিন্তু দেখো সব ডট ডট দেওয়া আছে, মানে কি এগুলো চলতেই আছে, বা যেগুলোকে আমরা রেকারিং বলি। আর 3.77 এই দুটাকে যোগ করে নাও, 7 আর 4 11 রাখ, হাতে 1, 7 আর 4 11 1, আর একে 12 2, হাতে কত আমাদের 1, 7 আর 3 10 আর 1 11, ঠিক করলাম তো।
11 রাখ হাতে 1, 4কে 5 7 5 12, হ্যাঁ ঠিক আছে। এটার থেকে কি বিয়োগ করো, আমরা 2.55, তাহলে 2.55 বাদ দিয়ে দাও। 5 আর কত হলো 11, 6 হাতে 1, 5 আর 1 6 আর কত হলো 12, 6 হাতে কত আমাদের, হাতে আমাদের 1 আছে, 2 আর 1 3, 3 আর কত হলো 11, 8 আর 3 11, 8.66। এবার দেখো এই যে 8.66 আছে না, এটা কিন্তু পরপর চলতেই থাকবে। তাহলে অ্যাকচুয়ালি আমরা কি বলতে পারি যে 6 আমাদের বারবার আসছে, তাহলে 8.6 মাথায় আমরা বার দিয়ে দেবো, 8.6 মাথায় আমরা বার দিয়ে দেবো। তাহলে এবার বার তোলার নিয়ম তোমরা খুব ভালো করেই জানো, বারবার করেছি আমি। পুরো সংখ্যাটা লিখে দেবো, তার থেকে যেটার মাথায় বার নেই সেটা মাইনাস, নিচে হয়ে যাবে যে কটার মাথায় বার আছে সে কটা 9। তাহলে এটা 76 থেকে 8 বাদ দিলে কত হয়ে যাবে আমাদের 78, 76 না, এটা 86 থেকে 8 বাদ দিলে 78/9। অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেছে? 5 দাগের কোশ্চেন বলেছে একটি ট্রেন 90 মিটার দীর্ঘ একটা প্ল্যাটফর্ম পার হতে 60 সেকেন্ড সময় নেয়, ওকে, এবং এর গতি 54 কিলোমিটার প্রতি ঘন্টা। তবে একটা বৈদ্যুতিক খুঁটি পার হতে ট্রেনের কত সময় নেবে? দেখো একটা ট্রেন বা একটা গাড়ি, আচ্ছা ট্রেন দিয়ে বোঝে, একটা ট্রেন যখন অপর একটি ট্রেন কিংবা কোনো ব্রিজ কিংবা কোনো প্ল্যাটফর্মকে পার করে তখন সবসময় মনে রাখবে যে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য, তার সাথে সাথে অপর বস্তু অর্থাৎ যে প্ল্যাটফর্ম হোক বা ব্রিজ হোক বা তোমার অপর ট্রেন হোক তার দৈর্ঘ্যটাও কিন্তু অতিক্রম করে। বোঝা গেল? যখন সে নিজের মানে অন্য কোনো ট্রেন ব্রিজ কিংবা প্ল্যাটফর্ম অতিক্রম করবে তার সাথে সাথে সে নিজের দৈর্ঘ্যটাও অতিক্রম করে। আবার যখন সে কোনো বৈদ্যুতিক খুঁটি বা কোনো পিলার বা কোনো তোমার জাতীয় পতাকার স্তম্ভ এগুলো যখন সে অতিক্রম করে তখন শুধুমাত্র সে তার নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করে, ওকে। এবার দেখো কি বলেছে, 90 মিটার দীর্ঘ একটি ট্রেন, না একটি ট্রেন বলেছে 90 মিটার দীর্ঘ একটা প্ল্যাটফর্ম, সেটাকে পার হতে 60 সেকেন্ড সময় নেয় এবং এর গতি কত? এর গতি হচ্ছে 54 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে তার গতি কত বলেছে? 54 কিলোমিটার প্রতি ঘন্টা। এটাকে তুমি 1 সেকেন্ডে কতটা যায় সেটা আগে বের করে নাও। 1 সেকেন্ডে আমরা কীভাবে বের করবো? দেখো কিলোমিটার প্রতি ঘন্টাকে সেকেন্ডে কী আসবে আমাদের? মিটার প্রতি সেকেন্ড। তাহলে সেটা বের করতে গেলে আমরা কী করবো? 5/18 দিয়ে ভাগ দিয়ে দেবো। এটা কী হবে? 1 সেকেন্ডে কতটা গেছে সেটা বেরিয়ে যাবে। এবার আমাদের গেছে কতটা? 60 সেকেন্ড সময় লেগেছে টোটাল, তাহলে 60 দিয়ে গুণ করে দাও। তাহলে 18 3 54, 3 5 15, 6 15, টোটাল 90, টোটাল 900 মিটার সে গেছে 60 সেকেন্ডে। টোটাল 900 মিটার গেছে 60 সেকেন্ডে, ভালো করে বুঝবে। এর মধ্যে আমাদের প্ল্যাটফর্ম কতটা বলা আছে এখানে? প্ল্যাটফর্ম আচ্ছা পুরোটা লিখি। প্ল্যাটফর্ম বলা আছে আমাদের 90 মিটার। তাহলে আমাদের ট্রেন কতটা হবে? ট্রেনের দৈর্ঘ্য 900 থেকে 90 বাদ দিয়ে দাও, তাহলে হয়ে যাবে হচ্ছে আমাদের 810 হয়ে যাবে আমাদের টোটাল ট্রেনের লেন্থ, 810 মিটার। বোঝা গেল? দেখো ট্রেন যখন যায় তখন কি ট্রেনের দৈর্ঘ্য পার করবে আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য পার করে, তাহলে এই দুটো জিনিসের দৈর্ঘ্য পার করতে সময় লেগেছিল 60 সেকেন্ড। তাহলে 54 কিলোমিটার প্রতি ঘন্টাতে 60 সেকেন্ডে কতটা যায় বের করতে গেলে আমাদের কি 5/18 ভাগ দিয়ে মিটার প্রতি সেকেন্ড আনতে হবে। তারপরে এই যে মিটার প্রতি সেকেন্ড মানে কি 1 সেকেন্ডে এত মিটার, তাহলে টোটাল 60 সেকেন্ডে গেছে, তাহলে 60 দিয়ে গুণ করে দাও। তাহলে আমার টোটাল লেন্থ কতটা বেরিয়েছে? 900 মিটার। এই 900 মিটারের মধ্যে 90 মিটার কি আমাদের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, তাহলে বাকিটা কী হয়ে যাবে আমার? বাকিটা হয়ে যাবে আমার ট্রেনের দৈর্ঘ্য। এটুকু ক্লিয়ার যে ট্রেনটার দৈর্ঘ্য 810 মিটার। এবার আমাকে বলেছে একটা বৈদ্যুতিক খুঁটি পার হতে, তার মানে বৈদ্যুতিক খুঁটি কখন পার হবে? সে যখন তার নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করবে। তার মানে অ্যাকচুয়ালি বলতে চাইছে ট্রেনটার 810 মিটার দৈর্ঘ্য অতিক্রম করতে কত সেকেন্ড সময় লাগবে। দেখো 54 কিলোমিটার ট্রেনের গতি, 54 কিলোমিটার মানে 54,000 কি মিটার। এবার দেখো 1 ঘন্টা মানে আমরা কি লিখতে পারি? 3600 সেকেন্ড। 3600 সেকেন্ড তো দেখো ট্রেনটার 54,000 মিটার যেতে সময় লাগে 3600 সেকেন্ড। 54,000 মিটার যেতে কত সময় লাগে? 3600 সেকেন্ড সময় লাগে। তাহলে বলেছে 810 মিটার যেতে কতটা সময় লাগবে? 810 মিটার যেতে কত সময় লাগবে? অর্থাৎ 3600 ইন্টু 810, নিচে চলে আসবে আমার 54,000। 1 2 3 শূন্য, 1 2 3 শূন্য কেটে দাও। 9 দিয়ে কাটলে 4, 9 দিয়ে কাটলে 6। আচ্ছা এটাকে যদি আবার 2 দিয়ে কাটি 3 হয়ে যাবে। এটাকে যদি 2 দিয়ে কাটি তাহলে 2 হয়ে যাবে। আর 3 দিয়ে 81কে কাটলে 27 হয়, অর্থাৎ 27 দুকানে 54 বা 54 সেকেন্ড সময় লাগবে। বোঝা গেল টোটাল কত সময় লাগছে?
টোটাল আমার সময় লাগবে 54 সেকেন্ড। নেক্সট বলেছে নিচের সমীকরণের মানে কাছাকাছি একটা মান বের করতে বলেছে। দেখো একটা অ্যাপ্রক্সিমেট মান তোমাদের বের করতে বলেছে। তাহলে রুটের মধ্যে 142কে আমরা লিখতে পারি রুটের মধ্যে 144, কারণ কাছাকাছি 144ই তোমার রুট হয়, প্লাস 52/26 ইন্টু কি আছে 5 মাইনাস 80 মানে রুটের মধ্যে লিখে দাও 81, রুটের মধ্যে 81 লিখে দাও, আর বাইরে হবে ইন্টু 2। তাহলে এটা হয়ে যাবে আমাদের 12, 26 2, তাহলে 5 দুগুণে 10 প্লাস 10 আর মাইনাস হয়ে যাবে 81 মানে 81 মানে কী হয়ে যাবে 81 মানে কি বাইরে আসলে 9, আর পুরোটাকে 2 দিয়ে গুণ করতে হবে আমার। তাহলে 12 আর 9 12 আর 20, 12 আর 10 হয়ে গেল 22, 22-এর থেকে 9 চলে গেলে পড়ে থাকবে হচ্ছে আমাদের 13, 13 দুগুণ হয়ে গেল আমাদের 26। সঠিক অ্যান্সার হয়ে যাবে কত 26। 7 দাগের কোশ্চেন বলেছে একজন ছেলের বর্তমান বয়স তার মায়ের বয়সের 2/5, 2/5কে কেমন করে লেখে 2/5। তাহলে এখানে কি আছে ছেলে আর একটা ধরে নাও মা। বলেছে ছেলের বয়স তার মায়ের বয়সের 2/5, ছেলের বয়স মায়ের বয়সের 2/5, মানে মায়ের বয়স যদি 5 বছর হয় তাহলে ছেলের কত হয়ে যাবে 2 ইউনিট হয়ে যাবে। 5 বছর পর তার বয়স তার মায়ের বয়সের অর্ধেক হবে, 5 বছর পর তার বয়স তার মায়ের বয়সের অর্ধেক হয়ে যাবে, মানে মায়ের বয়স যদি 2 হয় ছেলের বয়স কত হয়ে যাবে 1 হয়ে যাবে, অর্ধেক করে দিলাম। এবার দেখো বয়সের যে গ্যাপটা, এখানে সবসময় খেয়াল রাখবে বয়সের গ্যাপ, এখানে 2 আর 5 গ্যাপ কত 3, আর এখানে 1 আর 2 গ্যাপ কত আমার 1। তাহলে কী করবে গ্যাপ আমার সমান করে দেবে। তাহলে একে তুমি 3 দিয়ে গুণ করে দাও, একেও তুমি 3 দিয়ে গুণ করে দাও, আলটিমেটলি কত দাঁড়াচ্ছে আমার 3 অক্ষে 3 আর 3 দুগুণে 6। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো এখানে আমার বয়সের গ্যাপ কত হয়ে গেল 3 হয়ে গেল, এখানেও দেখো নতুন বয়সের গ্যাপ কত 3 হয়ে গেল, তাহলে আমার সমান হয়ে গেছে বয়সের গ্যাপ, কারণ বছর বাড়ুক আর কমুক বয়সের গ্যাপ কি আমার সবসময় একই থাকবে। এবার দেখো এইখানকার যে ডিফারেন্সটা 5-এর থেকে 6 হয়েছে, এই যে ডিফারেন্সটা কত 1 ইউনিট, এই 1 ইউনিট ডিফারেন্স মানে আমার প্রশ্নে বলা আছে দেখো 5 বছর পর, এখান থেকে এই পর্যন্ত যে মায়ের বয়সের অর্ধেক ছেলের বয়স যখন হবে সেটা কবে হবে 5 বছর পরে হবে। তাহলে আমি বলতে পারি 1 ইউনিটের মান আমার 5 বছরের সমান। বলেছে বর্তমানে মায়ের বয়স কত, বর্তমানে মায়ের বয়সের অনুপাত কত আমার 5 ইউনিট, তাহলে 1 মানে যদি 5 হয় তাহলে 5 মানে কত হয়ে যাবে 25। সঠিক অ্যান্সার হয়ে যাবে কত অপশান বি। বোঝা গেছে। 8 দাগের কোশ্চেন সরল করতে বলেছে। ওকে দেখো 143 মাইনাস 144 ভাগ কী হয়ে যাবে 16 হয়ে যাবে, গুণ 3 আছে -1, তাহলে 16 দিয়ে 144 মানে 9 16 144 হয়ে যায়। আচ্ছা 144-এর থেকে দেখো 1 মাইনাস হয়ে যাবে, ঠিক আছে 144-এর থেকে 1 মাইনাস হলে 142 মাইনাস 3 9 27, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 7 আর কত হলে 12, 5 হাতে 1 2 একে 3 আর কত হলে 4 একে 115। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার 115। আচ্ছা আরেকটা তোমাদের কী করতে বলেছে এটা সমীকরণের এটার মান আচ্ছা সরল করতে বলেছে। দেখো 444 আচ্ছা প্লাস আছে, এটা তো প্লাস, আচ্ছা এটা ভুল আছে, ঠিক আছে এটা ভাগ হবে। ওকে আচ্ছা দেখো আমাদের কি বলেছে যে কাছাকাছি মান মানে একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু আমরা ধরে নেব। তাহলে কি করব আমরা 444 ভাগ 15 আছে না, ভাগকে করে দাও তুমি 16 করে দাও, দেখো 16-র একদম কাছে, তা আবার ভাগ আছে তাহলে এটাকে আমরা গুণ দিয়ে উল্টে দেবো, অর্থাৎ 1/37 ইন্টু কত হয়ে যাবে 12 লিখে দাও, দেখো 11.992, 12-র একদম কাছে। এবার সুবিধার্থে ভাগের দেখো 12 দিয়ে আমরা 36কে ভাগ করতে পারবো, তাই এটাকে 36 লিখে দিলাম। দেখো আমাদের যে অপশানগুলো আছে সেগুলো দেখো অনেকটা দূর দূর, তাহলে একটা কাছাকাছি মান আমরা পেয়েই যাব। 12 দিয়ে কাটলে এটা 3 হয়ে গেল, আচ্ছা 3 দিয়ে এটাকে কাটলে 3 14 42 থাকে 2, 3 8 24, 4 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 3 4 12 থাকে আমার 2, 4 7 28, আচ্ছা 4 দিয়ে 37কে তো কাটে না 36কে কাটে, অর্থাৎ 9 পয়েন্ট সামথিং হয়ে যাবে। তাহলে আমার অ্যান্সার কী হবে 9-এর আশেপাশে, দেখো 9-এর আশেপাশে বলতে 9ই আছে একমাত্র, আর কেউ নেই। বোঝা গেছে। তাহলে সঠিক অ্যান্সার কত হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি। নেক্সট বলেছি একটি ঘনবস্তুর মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল 1014 বর্গ সেন্টিমিটার, তবে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত। তাহলে ঘনবস্তুর মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি, একটা ঘনবস্তুর মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল
দেখো ঘনবস্তু বা ঘনক, ঘনকের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল কী হয়ে যাবে, মনে করো এটা একটা ঘনক আঁকছি, মনে করো এটা একটা ঘনক, ঘনকের কি, ঘনক তো একটা মানে বর্গক্ষেত্র দিয়ে তৈরি হয়, এর সমস্ত তল সমান, সমস্ত বাহুগুলো সমান। তাহলে দেখো এর তল আছে কতগুলো, 6টা তল আছে, তল কতগুলো আছে, 6টা। তাহলে একটা তল বা একটা যে ফেস থাকে এর, এর ক্ষেত্রফলের সূত্র কি, এই যে একটা ফেস বা একটা সাইড হয়, এর এর কী হয়ে যায়, এটা একটা বর্গক্ষেত্র, ঠিক আছে, স্কোয়ার। এর বাহু যদি এ হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কী হয়ে যাবে, এ স্কোয়ার। তাহলে এরকম বর্গক্ষেত্র কতগুলো আছে, 6টা আছে, 6 দিকে 6টা আছে। তাহলে এর মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল কী হয়ে যাবে, 6a স্কোয়ার, এ মানে কি বাহু। তাহলে এখানে দেখো 6a স্কোয়ার এটাই দেওয়া আছে আমার 1014 বর্গ সেন্টিমিটার। তাহলে এ স্কোয়ার সমান সমান কী হয়ে যাবে, 1014কে আমি 6 দিয়ে ভাগ করব, 6 অক্ষে 6 থাকে 4, 40, 6 ছক 36, থাকে আমার কত, 5 54, 6 নং 54, 169। তাহলে এ স্কোয়ার মানে যদি 169 হয়, তাহলে এর মান কত হয়ে যাবে, 13, কারণ 13 স্কোয়ারই তো 169। তাহলে আমার প্রতিটা বাহুর দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 13 সেন্টিমিটার করে। ওকে, 11 দান। এখনও পর্যন্ত যে আমি তোমাদেরকে টোটাল সম্ভবত 24টা শিফট করিয়েছি, তার মধ্যে এটা সবথেকে টাফ অঙ্ক একটা, এখনও পর্যন্ত একটা মানে সিজিএল লেভেলের স্ট্যান্ডার্ড অঙ্ক বলতে পারো এটাকে, সেজন্য আমি 5টা স্টার তোমাদের দিয়ে দিলাম। দেখো এই অঙ্কটা করতে গেলে একটা সিম্পল রুল তোমরা মনে রাখবে। আগে অঙ্ক কী বলেছে সেটা পড়ি। বলেছে একজন ব্যবসায়ী আরেকজন ব্যবসায়ীর কাছ থেকে কিছু অর্থ ধার নিয়েছিল, যার বিপরীতে বা যার জন্য তাকে 1 বছরের মধ্যে 8,000 টাকা পরিশোধ করতে হবে। 1 বছর সময় দিয়েছে, তার মধ্যে তার শোধ করতে হবে 8,000 টাকা। তিনি যদি 2 মাস পর সেটা মেটাতে চান, মানে 2 মাস পরে যদি সে টাকাটা দিয়ে দিতে যায়, তাহলে সুদের হার হয় 9%। 2 মাস পরে টাকাটা দিয়ে দেবে, সুদের হার কত, 9%। বলেছে তাহলে তাকে কত টাকা পরিশোধ করতে হবে 2 বছরে, মানে 2 মাসের মধ্যে কত টাকা পরিশোধ করতে হবে। তাহলে এটা তুমি বের করবে, দেখো টোটাল প্রিন্সিপাল বের করতে হবে কত টাকা পরিশোধ করতে হচ্ছে। তাহলে এখানে যে পেয়েবেল অ্যামাউন্ট মানে যে টাকাটা তাকে শোধ করতে হচ্ছে, কত টাকা শোধ করতে হবে, তাকে 8,000 টাকা বলেছে, এর সাথে ইন্টু 100 বাই নিচে হয়ে যাবে 100 ইন্টু আমাদের রেট অফ ইন্টারেস্ট কত, আর ইন্টু টি মানে রিমেইনিং টাইম, আমি বুঝিয়ে দিচ্ছি কোনটা কি। এবার দেখো পেয়েবেল অ্যামাউন্ট কত আমাদের 8,000 ইন্টু 100 বাই নিচে কত হয়ে যাবে, আমাদের নিচে হয়ে যাবে 100 ইন্টু, দেখো আমাদের এখানে দিতে হচ্ছে কত, রেট অফ ইন্টারেস্ট কত, 9%, তাহলে 9 লিখে দাও ইন্টু, এইবার দেখো 2 মাসে শোধ করতে চাই, কিন্তু আমরা সবসময় কিসে করি, বছরে করি। তাহলে বাকি আছে কত মাস, আর 10 মাস বাকি, মাস তো নেবো না, আমরা বছরে নেবো। তাহলে ইন্টু কী হয়ে যাবে, ইন্টু হয়ে যাবে, এই বাই হয়ে যাবে আমাদের 12 দিয়ে ভাগ হয়ে যাবে। এখান থেকে যেটা বেরোবে সেটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। কাটাকাটি করলে 5 দিয়ে কাটলে এটা হয়ে যায়, 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 6, 3 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে 3। তাহলে উপরে হয়ে গেল আমার 8 লক্ষ, 3টে 2টো 5টা, 3টে 2টো 5টা, বাই নিচে হয়ে যাবে 100। আচ্ছা এখানে সিলি মিস্টেক, প্লাস হবে, ঠিক আছে, এখানে সব প্লাস হবে দুটো। তাহলে নিচে হয়ে যাবে আমার 100 প্লাস 3 5 15 বাই 2। তাহলে এটা যদি করি আমি, উপরে হয়ে যাবে আমার 8 লক্ষ, নিচে হয়ে যাবে 215 বাই 2। এটা যদি এদিকে নিয়ে আসি, তাই তো 8 লক্ষের সাথে উপরে 2 গুণ হয়ে যাবে, অর্থাৎ এবার কাটাকাটি করবো 5 দিয়ে, 4 5 20, থাকে কত আমার 1, 3 5 15। ওকে, আর এটাকে যদি কাটি 5 দিয়ে, তাহলে 5 16 80, 1 2 3 4 শূন্য, 1 2 3 4 শূন্য, তাহলে আমার টোটাল হয়ে যাবে এখানে 32,000।
সরি 3,20,000 হয়ে যাবে। এটাকে ভাগ করতে হবে আমার 43 দিয়ে, তাহলে 43 দিয়ে ভাগ করে দাও। 43 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে প্রথমে যাবে হচ্ছে আমার 4টা 32, বেশি হয়ে যাবে 4 সাথে 28, আর 7 দিয়ে 3 সাথে 21, 1 হাতে 2, 4 সাথে 28, 28 আর 2 কত হয়ে যাবে 30। তাহলে এখানে থাকছে আমার 19, আর এখান থেকে একটা 0 নামবে। তাহলে আবার কতবার দেবো আমি? 4 বার দেবো। 5 বারে বেশি হয়ে যাচ্ছে, 4 বার দিলে কী হয়ে যাবে? 4 3 12, 2 হাতে 1, 4 4 16 আর 1 17, 172। এখান থেকে পড়ে থাকবে 8, হাতে থাকে আমার 1, 7 আর 8 কথা নয় 1। এখান থেকে কী নামবে আমার? আবার 0 নামবে। দেখো 180, তার মানে আবার 4 দিয়ে দেবো, আবার 4 দিয়ে দিচ্ছি। দেখো 744। অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ওকে, অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। আর এটা এখান থেকে এসে এখানে বলেছে একটা স্কুলের ছাত্র এবং ছাত্রীর অনুপাত 7:9। যদি ওই স্কুলের ছাত্রীর সংখ্যা 189 হয় তাহলে ছাত্রের সংখ্যা কত? ছাত্র এবং ছাত্রী অনুপাত বলেছে 7:9, ছাত্রীর সংখ্যা 189, মানে 9 মানে 189 কত গুণের? 21 গুণ। তাহলে এপাশেও আমার 21 গুণ হয়ে যাবে, 21 গুণ হয়ে গেলে 7 অক্ষে 7, 7 দুগুণে 14, 147 জন। ছাত্র সংখ্যা কতজন আছে? 147। বলছি a প্লাস বি 25, a মাইনাস বি 13, তাহলে ভ্যালু অফ a প্লাস বি তার হোল স্কোয়ার। দেখো a আর b যোগ করলে 25 হবে, আর এর থেকে b বিয়োগ করলে 13 হবে। তাহলে দেখো a সমান সমান কত হয়ে যায়? 13, সরি a সমান সমান হয়ে যাবে 19, আর b সমান সমান হয়ে যাবে 6। দেখো 19 আর 6 25, 19-এর থেকে 6 গেলে 13। এবার আমি কি করে বুঝতে পারলাম? দেখো a প্লাস বি কত বলেছে? 25, আর a মাইনাস বি কত বলেছে আমার? 13। তাহলে b b কেটে দাও, প্লাস 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 2a সমান সমান বলতে পারি কত আমি? 38। তাহলে এর মান কত হয়ে গেল? 19 হয়ে গেল। a 19 মানে b সমান অলরেডি আমার 6 হয়ে যাবে। তাহলে বলেছে এদের যোগফলের হোল স্কোয়ার করতে, অর্থাৎ 19 প্লাস 6 তার হোল স্কোয়ার করলে 25-এর হোল স্কোয়ার সমান সমান 625। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, 14 দাগের কোশ্চেন আজকে ত্রিকোণমিতির, এটাও একটা বেশ ভালো অঙ্ক। আচ্ছা, এই জায়গার সমস্যা হচ্ছে পুরোটা আমার রুটের মধ্যে আসবে। বলেছে সাইন থিটা তোমার কস থিটার থেকে বড়, আর তবে এই যে রাশিটা দেওয়া আছে রাশিটার মান কি হবে? দেখো, আচ্ছা এখান থেকে এইটুকু তো আমরা বলতে পারি যে এই 24টা এখনও পর্যন্ত 24টা ক্লাস তোমরা দেখেছো, তো এই 24টা ক্লাস থেকে অন্তত এটা জানো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1 হয়। এটুকু আশা করি তোমরা জানো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1 হয়ে যায়। তাহলে আমরা ডাইরেক্ট এখানে এই যে রুটের মধ্যে এটা লিখতেই পারি যে 1-এর জায়গায় কী লিখে দেবো? সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা কস থিটা, এটা আমরা লিখতেই পারি রুটের মধ্যে। প্লাস আবার দেখো এখানেই রুটের মধ্যে আবার আমরা এটাই লিখতে পারি। দেখো এতটা লেখার সময় নেই আমার কাছে, কপি করে দাও। এখানে রাখো আর এটাকে সরিয়ে দাও। ঠিক আছে, দেখো 1 প্লাস আছে না, তাহলে 1-এর জায়গায় আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা লিখতে পারি, আর এখানে প্লাস ছিল প্লাস দিয়ে দাও। দেখো এই দুটো আমরা লিখতেই পারি। এর বাই দিয়ে কী লেখা আছে? নিচে বাই দিয়ে লেখা আছে 2 ট্যান থিটা। এবার একটা জিনিস দেখো, a প্লাস বি
তার হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। আবার এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এখানে দেখো সাইনকে তুমি এ ধরো আর একে তুমি বি ধরো। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এটাকে আমি কি বলতে পারি যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান সাইন মাইনাস কস তার হোল স্কোয়ার বলতে পারি রুটের মধ্যে। আবার প্লাস দিয়ে এটাকে বলতে পারি আমি কি সাইন প্লাস কস তার হোল স্কোয়ার, কারণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab এটা রুটের মধ্যে। বাই আমার কি পড়ে থাকবে নিচে 2 tan থিটা। এবার দেখো রুটের মধ্যে দুবার করে আছে, তাহলে রুট উঠাতে গেলে কি স্কোয়ার আমার উঠে যাবে, তাহলে উপরে আমি কি লিখবো যে সাইন থিটা মাইনাস কস থিটা, আর এপাশে পড়ে থাকবে প্লাস সাইন থিটা প্লাস কস থিটা, আর নিচে বাই দিয়ে আমার কি পড়ে থাকবে 2 tan থিটা। এবার দেখো কস থিটা একদম কেটে যাবে, তাহলে উপরে পড়ে থাকবে আমার 2 সাইন থিটা, নিচে পড়ে থাকবে 2 tan থিটা। 2 2 কেটে গেল, উপরে দেখো সাইন থিটা আর নিচে tan থিটাকে আমরা লিখতে পারি সাইন বাই কস থিটা সাইন থিটা। তাহলে সাইন সাইনও কেটে যাবে, আমার কি পড়ে আছে আলটিমেটলি নিচে কস থিটা পড়ে আছে 1 বাই কস থিটা। ওকে, দেখো নিচে এরকম পড়ে আছে যে 1 বাই কস থিটা, তাহলে কস থিটাটা পাল্টে খেয়ে উপরে চলে যায়, হয়ে যাবে কি কস থিটাই হয়ে যায়। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেছে? নেক্সট 15 দাগ বলেছে এর মধ্যে মোড নির্ণয় করো। মোড মানে কি সবথেকে বেশিবার যে সংখ্যাটা আছে। এক কাজ করবে তুমি গুনতে যাবে না, এখান থেকে সবথেকে বেশিবার কী আছে ডাইরেক্ট অপশান আসবে 71। 71 কতবার আছে? একবার আছে, এটা হবে না। 27 কতবার আছে? 27 একবার দুবার আছে। আচ্ছা 45 কতবার আছে? 45 সংখ্যা একবার আছে, মানে এটাও হবে না। 42 সংখ্যা একবার আছে, মানে এটাও হবে না। তাহলে 27 হয়ে যাবে, কারণ 27 দুবার আছে। সবথেকে বেশিবার যে সংখ্যাটা থাকবে সেটাই তোমাদের মোড। ঠিক আছে, নেক্সট। আচ্ছা কোনো জায়গায় যদি মনে করো 2ও দুবার আছে, 4ও দুবার করে আছে, তাহলে এর মোড কত হয়ে যাবে? 2ও হবে 4ও হবে, দুটো সংখ্যাই আমার মোড হতে পারে। বোঝা গেছে? 16 দাগের কোশ্চেন বলেছে একটা গাড়ি প্রতি লিটার পেট্রোলে 25 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। প্রতি লিটার পেট্রোলে 25 কিলোমিটার করে মাইলেজ দেয়। চালক 5.5 লিটার পেট্রোল ভরেছে, তবে কত কিলোমিটার অতিক্রম করার পর গাড়িটা বন্ধ হবে? দেখো 1 লিটার পেট্রোলে কতটা যায়? 25 কিলোমিটার, তাহলে 5.5 লিটারে কত যাবে আমার গুণ করতে হবে। 25 গুণ 5.5 5.5 লিটার, এটা গুণ করলে হয়ে যাবে 137.5। এত কিলোমিটার পরে গিয়ে গাড়িটা বন্ধ হয়ে যাবে। ওকে, 18 দাগ সরল করতে বলেছে। একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো, এখানে কত এক্স স্কোয়ার নেই, তাহলে আমি এক্স স্কোয়ারের টার্মের সাথে কিছুই করব না। 2-এর সাথে 24x গুণ হলে -48x হয়, আর 2-এর সাথে 12 গুণ হলে +24। এবার দেখো -3-এর সাথে 4x গুণ হলে কী হয়ে যাবে? -3 × 4 12x হয়ে যাবে, আর -3-এর সাথে -13 গুণ হলে +39 হয়ে যাবে। তাহলে 48x আর -12x সমান সমান হয়ে গেল কত? -60x। এখান থেকে দেখতে পাচ্ছ এটাও অ্যান্সার হচ্ছে না, এটাও অ্যান্সার হচ্ছে না। আর এদিকে +24 আর +39 এটা হয়ে যাবে হচ্ছে 63 +63, তাহলে -60 +63, অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। অপশান ডি হয়ে যাবে একদম সঠিক উত্তর। নেক্সট। আচ্ছা এটা সমান সমান হলে এক্স ওয়াইয়ের উভয় ধনাত্মক সংখ্যা x/y। দেখো এখানে চতুর্থ সমানুপাতি টাইপের দেওয়া আছে। আমি তোমাদের কি বলেছিলাম যে এই দুটোর গুণফল সর্বদা এই দুটো গুণফলের সমান হয়। তাহলে x² আমি কি লিখতে পারবো? 12 × 27। তাহলে x² আমি কি লিখবো? শর্টকাটে দেখো, গুণ করার কোনো দরকার নেই। 12কে লেখা যায় 3 × 4, ওকে, ইন্টু 27কে লেখা যায় 3 × 9, রেখে দাও। তাহলে এখান থেকে এক্সের মান কী পড়ে থাকবে? স্কোয়ার উঠে গেলে দেখো দুটো 3-এর থেকে একটা 3 বাইরে আসবে। 4 মানে কি 2 × 2, তার মানে আরেকটা 2 বাইরে আসবে। 9 মানে কি 3 × 9, 3 × 3, তাহলে একটা 3 বাইরে আসবে, অর্থাৎ 3 × 3 = 9 2 কত হয়ে গেলো? 18। এক্সের মান পেয়ে গেলাম 18। এবার সেম একইভাবে y² সমান এই দুটোর গুণ হবে 25 × 36। তাহলে ওয়াইয়ের মান কত হয়ে যাবে আমার? দেখো এপাশে গেলে কি রুট হয়ে যাবে, স্কোয়ার উঠতে গেলে কী হবে? রুট হয়ে যাবে। তাহলে √25 মানে বাইরে 5 আসবে, √36 মানে বাইরে 6 আসবে, অর্থাৎ 30। বলেছে x/y এর মান কত?
18:30, 6 দিয়ে কাটলে 3:5। অপশান ডি আছে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট 19 দাগের কোশ্চেন বলেছে এই দ্বিঘাত সমীকরণের মূলগুলো কী কী হবে বের করতে বলেছে। একদম সোজাভাবে করে দাও। দেখো 2x² মাঝখানে আমার -x আনতে হবে, গুণ করে আমার কী আনতে হবে, গুণ করে আমার আনতে হবে 6x², মাঝখানে আনতে হবে -x আর গুণ করে আনতে হবে 6x², তাহলে -3x আর এখানে হয়ে যাবে +2x। দেখো -3x এর সাথে 2x চলে গেলে আমার কী থাকবে, -x পড়ে থাকে, আর 3 দুগুণে 6x² হয়ে গেল, তাহলে -3 = 0। এখান থেকে x কমন নিলে 2x - 3 একবার, এখান থেকে +1 কমন নিলে 2x - 3 একবার = 0। এখান থেকে তুমি 2x - 3 আবার কমন নাও, তাহলে এখানে x পড়ে আছে, এখানে 1 পড়ে আছে, অর্থাৎ x + 1 পড়ে থাকবে = 0। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে 2x - 3 = 0। আবার x এর মান হয়ে যাবে কি, 3 এ পাশে গেলে -3 আর 2 এ কি ভাগ হয়ে যাবে, -3/2। এটা উত্তর হচ্ছে না, এটা উত্তর হচ্ছে না, এটুকু শিওর। আর এদিকে x +1 = 0, x এর মান হয়ে যাবে -1, x এর মান মাইনাস মানে দুটো যে বীজ এসেছে বা মূল এসেছে তারা দুজনেই আমার মাইনাস, অর্থাৎ ঋণাত্মক, যেটা আছে বিতে দেওয়া, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। 20 দাগের কোশ্চেন বলেছে আদিত্য 5,50,000 টাকাতে একটা ফ্ল্যাট কিনেছে এবং রং ও মেরামতে তার 25,000 টাকা খরচ হয়েছে। যদি তিনি এটি 5,37,625 টাকায় বিক্রি করেন তাহলে তার ক্ষতির শতকরা হার কত। দেখো ফ্ল্যাট কিনতে তার খরচ হয়েছে 5,50,000 টাকা, তার সাথে সে আরও এক্সট্রা খরচ করেছে 25,000 টাকা, তাহলে এটাই তো আমার ক্রয় মূল্যের মধ্যেও আসবে না, এটাও আমার ক্রয় মূল্যের মধ্যে আসবে। তাহলে টোটাল তার ক্রয় মূল্য পড়েছে 57,500 টাকা। টোটাল ক্রয় মূল্য কত পড়েছে, 57,500 টাকা, এটা তার সিপি হয়ে গেছে। এবার বেচারা বেচেছে কত টাকায়, 5,37,625 টাকায়। এখানে তো দেখতে পাচ্ছি যে আমার ডাহা লস হয়ে গেছে, 5,75,000 টাকাতে ফ্ল্যাট বানিয়েছে আর বেচে দিয়েছে 5,37,000 টাকায়। তাহলে এখানে তার লাভ হয়েছে কত, লস হয়েছে কত টাকা লস হয়ে গেছে, 5 আর কত হলে 10, 5-এ হাতে আমার 1, 2 রেখে 3 আর কত হলে 10, 7-এ হাতে 1, 6 রেখে 7 আর কত হলে 10, 3-এ হাতে 1, 7 রেখে 8 আর কত হলে 15, 8 আর 7 15, হাতে 1, 53 রেখে 54, 54 আর কত হলে 57, অর্থাৎ 3। 37,375 টাকা তার কী হয়েছে, লস হয়েছে। কত টাকার উপরে লস, লাভ লস যাই হোক না কেন কেনা দামের উপরে হয়, অর্থাৎ 57,500 টাকায় 500 টাকার উপরে তার এত টাকা লস হয়েছে। 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজ বেরোয়। আচ্ছা, এবার এটাকে আমরা কাটাকাটি করব, দুটো জিরো কেটে দিলাম। এবার 25 দিয়ে যাই, 25 দুগুণে 50 থাকে কত আমার 7, 3 25-এ 75, 230। আর এটাকে 25 দিয়ে দিলে 25 × 25 থাকে আমার 12, 25 × 25 থাকে 12, অর্থাৎ 123, 4 25-এ 100 থাকবে কত আমার 23, 237 মানে 9 25-এ 225 থাকে আমার 12, 5 25-এ 125, 1495। ওকে, এবার 230 দিয়ে আরও তো কাটাকাটি যাই, 5 দিয়ে দিই, 5 দিয়ে দিলে 4 5-এ 20 থাকে আমার 3, 5 6 30, 4 5-এ 20 থাকে 3, 5 6 30। আর এটাকে 4 দিয়ে দিলে 5 দিয়ে দিলে 5 দুগুণে 10 থাকে আমার 4, 5 9 45 থাকে 4, 5 9 45, 299। আচ্ছা, আর কি কাটাকাটি যায়, আর আপাতত যাচ্ছে না, 23 দিয়ে সম্ভবত যায়, 23 × 23 থাকে কত আমাদের 6 আর হয়ে যাবে 13, আর এটা 23 দিয়ে দিলে কত হয়ে যাবে 2। তার মানে আমার আলটিমেটলি দাঁড়াচ্ছে 13/2 = 6.5%। ক্ষতির হার কত, 6.5% হয়ে যাচ্ছে আমার ক্ষতির হার। ওকে, নেক্সট দেখো বলেছে দুটি ট্রেন পি এবং কিউ এর দৈর্ঘ্য যথাক্রমে একজনের 300 মিটার আর একটা ট্রেনের 340 মিটার, তারা বিপরীত দিক থেকে 35 মিটার প্রতি সেকেন্ড এবং 45 মিটার প্রতি সেকেন্ড বেগে চলছে, তারা একে অপরকে কত সেকেন্ডে অতিক্রম করবে। দেখো সময় বের করতে বলেছে, তাহলে সময় মানে আমরা কি জানি,
টোটাল দূরত্ব বাই টোটাল সময়। দেখো এবারে একটা জিনিস খেয়াল করবে, যেহেতু এখানে দুটো ট্রেন একে অপরকে অতিক্রম করছে, তার মানে কি এরা নিজেদের যে দূরত্ব বা নিজেদের যে লেন্থ সেটাই অতিক্রম করবে। তাহলে আমার টোটাল দূরত্ব কত হয়ে যাবে? টোটাল ডিস্টেন্স এটা কত হয়ে যাবে আমার? 300 প্লাস 340 অর্থাৎ 640 মিটার কী হয়ে যাচ্ছে আমার? টোটাল দূরত্ব অতিক্রম করছে। এবার তারা বিপরীত দিকে চলছে, একে অপরের দিকে চলছে, ঠিক আছে? এ এদিকে আসছে, এ এদিকে যাচ্ছে। তাহলে দুটো গতিশীল বস্তু যখন একে অপরের দিকে আসে তখন তাদের আপেক্ষিক গতি সবসময় যোগ হয়ে যায়, ঠিক আছে? দেখো দুটো গতিশীল বস্তু এ এদিকে আসবে এবং এ এদিকে আসবে, তাহলে যখন দুজন একে অপরের দিকে আসে তখন কী হয়ে যাবে? তখন আমাদের গতিবেগ যোগ হয়ে যায়। আবার যখন একে অপরের বিপরীতে যায়, উল্টো দিকে যায়, একে অপরের উল্টো দিকে যাবে, ঠিক আছে, তখন কি হয়ে যাবে? তখন হয়ে যাবে আমার গতিবেগ, সরি এখানে একটু ভুল বলে ফেলেছি আমি, যখন একে অপরের সাথে চলে মানে একই দিকে যাবে দুজনে, এখানে ঠিক আছে, একে অপরের দিকে যখন আসবে মানে একদম মুখোমুখি হয়ে যখন আসবে তখন গতিবেগ কী হয়ে যাবে আমার? যোগ হয়ে যাবে। আবার যখন একে অপরের থেকে দূরে চলে যাবে তখনও গতিবেগ কী হয়ে যায়? যোগ হয়ে যায়। কিন্তু যখন ওরা পাশাপাশি একই দিকে চলতে থাকে, একই ডিরেকশানে চলবে, তখন আমার কী হয়ে যাবে? গতিবেগ বিয়োগ। আর এটার ক্ষেত্রে এখানে ভালো করে বুঝিয়ে দিই, যখন একে অপরের মুখোমুখি বা একে অপরের দিকে তখন গতিবেগ যোগ, যখন একে অপরের থেকে দূরে যাচ্ছে তখন এই ক্ষেত্রে কী হয়ে যায়? গতি যোগ হয়ে যায়। এবার দেখো সময় আমরা বের করতে পারবো, তাহলে এখানে গতিবেগ কত হয়ে যাবে? ডিস্টেন্স ছিল 640 আর গতিবেগ কি দুটো যোগ হয়ে যাবে, তাহলে 35 প্লাস 45, 35 প্লাস 45 মানে 70, 80। তাহলে টোটাল দূরত্ব আমার 640 আর টোটাল সময় কত আমার? 80, 008 সেকেন্ড সময় লাগবে। তাহলে টোটাল এই দূরত্বটা অতিক্রম করতে আমার সময় লাগবে কতটা? 8 সেকেন্ড। 22 দাগের কোশ্চেন। 22 দাগের কোশ্চেনে বলেছে কি দুটো স্বাভাবিক সংখ্যা এক্স এবং ওয়াই, এদের যোগফল 320। এক্স প্লাস ওয়াই 320, তাদের এইচসিএফ হচ্ছে 20। ওকে, তাহলে আগে থেকে এক্স ওয়াই লিখতে পারবো না আমি। সংখ্যা দুটো আমার কী হয়ে যাবে? 20-র মাল্টিপেল হবে, কারণ এইচসিএফ বা গসাগু কত বলেছে? 20 বলেছে। তাহলে সংখ্যা দুটো আমার সবসময় 20-র মাল্টিপেলই হবে, অর্থাৎ 20x প্লাস 20y সমান সমান 320। তাহলে 20 যদি আমি কমন নিই, এক্স প্লাস ওয়াই সমান সমান কী হয়ে যাবে? 320। 0 0 কেটে দিলাম, 2 দিয়ে কাটলে 16, মানে এক্স প্লাস ওয়াইয়ের মান হয়ে যাবে কত আমার? 16। তাহলে এমন আমার সংখ্যা জোড়া বের করতে হবে যাদের যোগফল 16। তাহলে এক্স ওয়াই কী কী হয়? 1 15, 2 14, 3 13, 4 12, 5 11, 6 10, 9 আর 7 16, 8 আর 8 16, আর হয় না। এবার দেখো পরেরটা কী হয়ে যাবে? এটা 9 হয়ে যাবে, এটা 7 হয়ে যাবে, 8-এর পরে 9 আর এটা 7 হয়ে যাবে তো। আচ্ছা সব ঠিকঠাকই তো, 5 6, আচ্ছা উল্টো লিখে দিয়েছি, এটা এখানে 7 হবে আর এখানে 9 হবে, আর সব ঠিক আছে। পরেরটা দেখো 9 এর সাথে দেখো রিপিট হয়ে যাচ্ছে, তাহলে আমি নিতে পারবো না, আমার 8 আর 8 অবধি আসবে। এবার দেখো এবার কী করবো? এখান থেকে সেই সংখ্যা জোড়াই নেবো যাদের গসাগু 1, এখান থেকে সেই সংখ্যা জোড়াই নেব যাদের গসাগু 1 হয়ে যাবে, কারণ গসাগু আমরা আগে থেকে জানি যে 20, তাহলে অন্য কোনো গসাগু হলে আমরা নিতে পারবো না। তাহলে এখান থেকে দেখো 1 এবং 15 গসাগু 1 নিতে পাবে, 2 এবং 14 এদের গসাগু 2, 1 নয় 2, তাহলে এটা হবে না। 3 13 নিতে পারবো, 4 12 হবে না, গসাগু কত? 4। 5 11 নিতে পারবো, 6 10 নিতে পারবো না, কারণ এদের গসাগু হয়ে যাবে আমার 2, এটা বাদ। 7 আর 9 নিতে পারবো, 8 আর 8 নিতে পারবো না, কারণ গসাগু কত? 4। তাহলে টোটাল আমার সংখ্যা জোড়া এমন কতগুলো হচ্ছে? 1 2 3 4, অর্থাৎ টোটাল সংখ্যা জোড়া কতগুলো হয়ে যাচ্ছে আমার? 4টে। 4টে এমন সংখ্যা জোড়া আছে যাদের যোগফল 320
এবং গসাগু কত 20। বোঝা গেছে? নেক্সট বলেছে এদের সমীকরণের মূলগুলোর প্রকৃতি কি। দেখো সমীকরণের মূলের প্রকৃতি আমরা জানতে পারি ডিসক্রিমিন্যান্ট থেকে। কিসের থেকে? ডিসক্রিমিন্যান্ট থেকে। এই ডিসক্রিমিন্যান্ট সমান সমান আমরা কি বলি? ডিসক্রিমিন্যান্ট বের করি বি স্কোয়ার মাইনাস 4ac দিয়ে। বি স্কোয়ার মাইনাস কী দিয়ে? 4ac দিয়ে আমরা বের করি। এবার দেখো এখানে ডিসক্রিমিন্যান্টের বিভিন্ন মান হয়। ডিসক্রিমিন্যান্ট যদি শূন্যের সমান হয়, শূন্যের সমান হলে আমাদের যে বীজ বা যে মূলগুলো বেরোবে সেগুলো কী হয়ে যাবে? 0 হলে কী হয়ে যাবে? সমান এবং বাস্তব। আচ্ছা, ডিসক্রিমিন্যান্ট যদি হয়ে যায় শূন্যর থেকে বড়, শূন্যর থেকে বড় মানে 1 2 3 4 5 6 7 8 9 সেগুলো, তাহলে সেক্ষেত্রে আমার মূলগুলো হয়ে যাবে অসমান এবং বাস্তব। আবার ডিসক্রিমিন্যান্ট যদি আমার শূন্যর থেকে ছোট হয়ে যায়, শূন্যর থেকে ছোট মিন্স মাইনাসে চলে আসে, তাহলে সেক্ষেত্রে আমার মূলগুলো হয়ে যাবে অসমান, অবাস্তব। অবাস্তব মানে যেগুলোকে আমি তোমার অবাস্তবের ইংরেজি ভুলে যাচ্ছি, ইমাজিনারি নাম্বার, যেগুলোকে আমি ইমাজিনারি নাম্বার বলি। তাহলে দেখো ডি সমান সমান বি স্কোয়ার মাইনাস 4ac, এটা আমাদের বের করতে হবে। কী বের করতে হবে? যে বি স্কোয়ার মাইনাস 4ac এর মান কী হচ্ছে। দেখো এটাকে বলা হয় এ, চিহ্ন সহযোগে সবগুলোকে নেবে বি লিখে দিয়েছি, আর এটাকে বলা হয়, বা যেটা কনস্ট্যান্ট সেটাকে সি বলা হয়। তাহলে বি স্কোয়ার মানে 6 তার হোল স্কোয়ার, তারপরে কি মাইনাস 4a মানে কত? √3 ইন্টু বি মানে কত? সি মানে কত? মাইনাস √3। তাহলে 6 স্কোয়ার কত? 36 মাইনাস, দেখো √3 গুণ করলে কী হয়ে যাবে? 3 হয়ে যাবে। 3 এ 4 12, মাইনাস 12, মাইনাসে মাইনাসে প্লাস 12। এটা দেখো এটার যা আমার বেরোবে 48 বেরোবে। এটা কী হয়ে যাবে? আমার শূন্যর থেকে বড়, তো শূন্যর থেকে কি এটা বড়? শূন্যর থেকে বড়, তাহলে আমার কী হয়ে যাবে? মানগুলো অসমান হবে কিন্তু বাস্তব মান হবে। মানগুলো অসমান হবে, আনইকুয়াল প্লাস রিয়েল নাম্বার হবে। এবার অপশানে এসো, বলেছে দ্য রুটস আর রিয়েল অ্যান্ড ইকুয়াল। মূলগুলো হবে বাস্তব, অবশ্যই বাস্তব হবে, কিন্তু ইকুয়াল হবে না। ইকুয়াল একমাত্র যখন শূন্যের সমান হয়। ইকুয়াল কি হচ্ছে আমার? হবে না, আনইকুয়াল। তাহলে এটা আমাদের অ্যান্সার নয়। দ্য রুটস আর রিয়েল অ্যান্ড মোর দ্যান 2, মোর দ্যান 2 মানে তো হবেই না। মোর দ্যান 2 মানে দুটোর বেশি মূল থাকবে, কখনোই সম্ভব না। দ্বিঘাত সমীকরণে সর্বদা দুটো করেই মূল থাকে। দ্বিঘাত সমীকরণে মূল থাকবে কতগুলো? দুটো করেই থাকে, কারণ এক্সের সর্বোচ্চ পাওয়ার কত আমাদের? 2। যেটা ত্রিঘাত সমীকরণ বা কিউবিক ইকুয়েশন, সেখানে টোটাল মূল থাকবে 2 এর বেশি বা ম্যাক্সিমাম 3টে। বোঝা গেছে? তাহলে এটা অ্যান্সার হবে না। সি দাগে বলেছে দেয়ার আর নো রিয়েল রুটস, মানে কোনো বাস্তবের রুট থাকবে না। বাস্তবের রুট অবশ্যই থাকবে, বাস্তব মূল অবশ্যই থাকবে, কারণ এটা আমাদের 0 থেকে বড় বেরিয়েছে। 0 থেকে ছোট বেরোলে বাস্তবে থাকতো না। কিন্তু যে আমাদের বি স্কোয়ার মাইনাস 4ac বা ডিসক্রিমিন্যান্ট, তার মান তো 48, যেটা আমাদের 0 থেকে বড়, তার মানে এটা রিয়েলও হবে আনইকুয়ালও হবে। এখানে কি বলেছে? দেয়ার আর নো রিয়েল রুটস, কোনো বাস্তবে মূল নেই। একদমই ভুল। তাহলে একটাই পড়ে আছে, এটাই হয়ে যাবে রাইট অ্যান্সার, যে দ্য রুটস আর রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট। অবশ্যই রুলগুলো আমার কি, এই মূলগুলো হচ্ছে আমার বাস্তব এবং আনইকুয়াল। 24 দাগের কোশ্চেন বলেছে একটি সুষম বহুভুজে 65টি কর্ণ আছে, এর অভ্যন্তরীণ কোণগুলোর যোগফল কত? ভালো কোশ্চেন। বলেছে একটি সুষম বহুভুজে 65টি কর্ণ আছে, কর্ণ বের করার নিয়ম কি? বহুভুজের কর্ণ বের করার নিয়ম আমরা কি জানি? কর্ণ বের করার নিয়ম হচ্ছে n ইন্টু n-3/2। এটা হচ্ছে কর্ণ বের করার নিয়ম। তাহলে দেখো এই যে কর্ণ বের করার এই যে নিয়ম, সেটা দিয়ে আমরা বের করতে পারবো যে এখানে বাহু কতগুলো আছে। n মানে কি? n সমান সমান আমরা বাহু জানি। এবার দেখো n ইন্টু n-3/2, এটা কি? কর্ণ জানি। তাহলে এই কর্ণই বলে দিয়েছে আমার 65। তাহলে n ইন্টু n-3 সমান সমান 130।
এবার দেখো এখানে এন স্কোয়ার চলে আসবে, দ্বিঘাত সমীকরণ চলে আসছে, সমীকরণ বের করবে না, দিমাগ লাগাবে। এন মানে এন একটা সংখ্যা, তার সাথে আরেকটা সংখ্যা গুণ করতে হবে, যাকে এন থেকে 3 বিয়োগ করে পাই আমরা, n-3, যাদের যোগফল কত, গুণফল কত আমার 130। তাহলে দেখো 13 আর 10 গুণ করলে কত হয়ে যায় আমার 130 হয়। আবার 13 আমার 10-এর 13 কী 10 কী হয়ে যাবে, 13 থেকে 3 কম, তাহলে আমি বলতে পারি যে n সমান সমান আমার 13। তাহলে দেখো n এর মান যদি 13 বসাই তাহলে 13 থাকছে, আর এখানে 13 - 3 মানে 10, 13 10 কে 130, তাহলে বলতে পারি n এর মান কত আমার 13। এটুকু ক্লিয়ার যে বাহুর সংখ্যা কত আমার 13টা বাহু। এবার বলেছে অভ্যন্তরীণ কোণের যোগফল। অভ্যন্তরীণ কোণ মানে এই দুনিয়ার লোক তাকে অন্তঃকোণ বলে জানে, তাহলে অন্তঃকোণের যোগফল। অন্তঃকোণের যোগফলের সূত্র কি? অন্তঃকোণের যোগফলের সূত্র আমরা জানি n-2 ইন্টু 180 ডিগ্রি। n মানে 13 ইন্টু 2, 13 বিয়োগ 2 ইন্টু 180, তাহলে এখানে কত হবে 11 ইন্টু 180, 11 দিয়ে 180কে গুণ করলে হয়ে যাবে আমার 1980 ডিগ্রি। 25 দাগের কোশ্চেন বলেছে এ বি এর চেয়ে 2 বছরের বড়, বি সি এর দ্বিগুণ বয়সের, যদি তাদের যোগফল 32 হয় তবে বি এর বয়স কত? এ বি সি 3 জন আছে, বলেছে বি হলো সি এর বয়সের দ্বিগুণ। সিকে যদি আমি, দেখো এখানে 2 বছরের বড় বলেছে সেজন্য আমি 1 2 3 ধরতে পারবো না, সিকে তুমি এক্স ধরে নাও, তাহলে সেক্ষেত্রে আমার বি কি হয়ে যাবে, বি হয়ে যাবে দ্বিগুণ মানে 2x। আবার বলেছে এ বি এর চেয়ে 2 বছরের বড়, অর্থাৎ 2x + 2 হয়ে যাবে। এই যে টোটাল যোগফল 2x + 2x 4x + x 5x, তাহলে 5x + 2 সমান সমান কত বলেছে 32। তাহলে 5x সমান সমান বলতে পারি আমি 30, 2 এ পাশে গেলে মাইনাস হবে, x এর মান কত 6, x এর মান কত 6 বলেছে। তাহলে b এর বয়স কত, b কত 2x, তাহলে 2 গুণ কত হবে 6 অর্থাৎ 12। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। 26 দাগের কোশ্চেন দেখো, বলেছে একটা ডেটা গড় এবং মোট যথাক্রমে 36 এবং 63, একটি ডেটার গড়, আচ্ছা মিন বলেছে মানে গড়, ঠিক আছে, অভিজ্ঞতালব্ধ সম্পর্ক ব্যবহার করো, অর্থাৎ যেটা এম্পিরিক্যাল যে রিলেশন বা ইকুয়েশনটা আছে তোমাদের, যে মোড সমান সমান আমরা কি জানি, মোড সমান সমান আমরা জানি 3 মিডিয়ান মাইনাস 2 মিন। তাহলে মোড এখানে দেওয়া আছে কত 63 সমান সমান 3 মিডিয়ান বের করতে বলেছে আমাদের, মিডিয়ান তো, হ্যাঁ মিডিয়ান, 3 মিডিয়ান লিখে দাও, 3 মিড, আচ্ছা মাইনাস 2 মিন, মাইনাস 2 গুণ মিন কত দেওয়া আছে আমাদের 36। তাহলে দেখো এখানে 3 মিডিয়ান পড়ে থাকবে, আর 36 দুগুণে 72 মাইনাস 72, এবার আসলে প্লাস হয়ে যাবে, তাহলে 63 আর 72 যোগ করলে 5 13 135, 135 হয়ে যাবে। তাহলে আমার মিডিয়ানের মান, তাহলে মিডিয়ানের মান কী হয়ে যাবে, 3 এপাশে আসলে ভাগ হয়ে যাবে, 3 4 12 থাকে কত আমার 1 3 5 15 অর্থাৎ 45, মিডিয়ান কত আমার 45। নেক্সট কোশ্চেন দেখো, আজকে লাস্ট কোশ্চেন, বলেছে রাজ 14,000 টাকা বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 1 বছরের জন্য বিনিয়োগ করে, অর্ধবার্ষিক চক্রে বিনিয়োগ করে, আচ্ছা 1 বছরের জন্য অর্ধবার্ষিক চক্রে মানে 6 মান্থস, 6 মাস অন্তর সে সুদ দেয়, তিনি কত টাকা পাবেন? দেখো 1 বছরকে দুভাগে ভাগ করেছে, তার মানে আমাদের রেট অফ ইন্টারেস্টও দুভাগে ভাগ হবে, 10/2 মানে 5% করে, এই 5% করে দুবার দেবে সে, তার মানে কি 1 বছরটা আমার সেক্ষেত্রে দুবার হয়ে যাবে, মানে 2 বছর হয়ে যাবে। বুঝতে পারলে না? দেখো 6 মাস অন্তর অন্তর তো সুদ দেবে, তাহলে এই যে চক্রবৃদ্ধি সুদের যে হারটা ছিল 10%, এটা ছিল বার্ষিক হিসেবে, মানে 1 বছরে দেবো 10%, তাহলে আমি যদি 6 মাস অন্তর সুদ দিই তাহলে কবার দিতে হবে আমার, মানে কত পার্সেন্ট দেবো আমি, অর্ধেক দেবো, 5% দেবো, যেহেতু বছরে আমি দুবার সুদ দিচ্ছি, তাহলে আমি কি দুবার দেবো মানে অর্ধেক করে দেবো, অর্থাৎ 5% করে, তাহলে 5% করে তো আমার 1 বছরই দিতে হবে, তাহলে 6 মাস অন্তর দিলে কবার দিতে হবে আমার, প্রথম 6 মাসে একবার দেবো, পরের 6 মাসে একবার দেবো, তাহলে এইটা আমার দুবার দিতে হচ্ছে, তাহলে সময়টা আমার দ্বিগুণ হয়ে যায় আর রেট অফ ইন্টারেস্ট আমার অর্ধেক হয়ে যায়। তাহলে এবার বোঝা গেল। এবার দেখো আমাদের কি আমরা গোল্ডেন রেশিওতে করব।
টোটাল টাকা আমার 14,000। এটাকে কি 5% সুদ, 5%, 14 5%, দেখো পার্সেন্টেজ দুটো শূন্য কেটে নেবে, অর্থাৎ 5 14 70, 700 টাকা। এর আবার 5%, আবার দুটো শূন্য কেটে যাবে, অর্থাৎ 35 টাকা। এই গেল, দুবার চলে গেল আমার। এবার কি করবে, আমাদের একটা তোমার রেশিও আছে। রেশিও কি, 2 বছরের জন্য 2:1। তাহলে 7 দোকানে হয়ে গেল আমার 1400 টাকা, আর 35 দোকানে 70 টাকা, অর্থাৎ 1470। টোটাল আমার ইন্টারেস্ট 1470 টাকা। আর আগে দিতে কত হচ্ছিল আমার, 14,000 টাকা। 0 0 0 4 1, 14,000 টাকা। তাহলে আমার টোটাল প্রিন্সিপাল তাকে শোধ দিতে হবে কত, 0 7 4 15,470 টাকা। কোথায় ভুল করলাম, এক সেকেন্ড। আচ্ছা, 3500কে 3500, আমি 70 লিখে দিয়েছি এখানে, মিস্টেক। 35, তার মানে এগুলো কিছুই হবে না এখানে। টোটাল আমার ইন্টারেস্ট কত দাঁড়াচ্ছে, 14,035 টাকা। তাহলে আমার শোধ দিতে হবে কত, আগে দিচ্ছিলাম 14,000 টাকা, তার সাথে আরও 1,435 টাকা এক্সট্রা জুড়বে। 5 3 4 15,435 টাকা। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট শেষ। সো থ্যাংক ইউ। এই ছিল আজকে তোমাদের টোটাল 27টা কোশ্চেন। এই শিফটে দুটো কোশ্চেন বেশি এসেছে। আজকে আমরা সলভ করলাম 29 আগস্টের থার্ড শিফটের কোশ্চেন। দেখো, এই যে টোটাল ক্লাসের পিডিএফ, এই ক্র্যাক ইওর জব এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো টেলিগ্রাম চ্যানেলে একদম ঝটাপট জয়েন করে নাও ফ্রিতে পিডিএফের জন্য। আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও পেতে গেলে। টোটাল 99টা শিফটে পরীক্ষা হয়েছিল। এই টোটাল শিফট কিন্তু আমি তোমাদেরকে সলভ করাবো, ঠিক আছে? ধীরে ধীরে হলো, পরীক্ষার আগে আমি তোমাদের সলভ করিয়ে একদম কমপ্লিট করিয়ে দেবো। তো তোমরা ভরসা রাখতে পারো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। তো তোমাদের সাথে দেখা হয়ে যাচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।